সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুল এ নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের একাদশ অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্ম বিষয়ের উপর তৃতীয় ক্লাসে আমি এস.এম. আব্দুল আল ফাতিন। ক্লাসের শুরুতে আমরা একটু জেনে নিব যে গত ক্লাসে আমরা কি দেখে এসেছিলাম। গত ক্লাসে আমরা শিখেছি হাইড্রোকার্বনের ধরন ও শ্রেণী বিভাগ, এবং সেখানে আমরা দেখেছি যে হাইড্রোকার্বনকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করি, অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক। এবং সেই অ্যালিফেটিক হাইড্রোকার্বনের অধীনে আমরা কিন্তু একটি বিশেষ হাইড্রোকার্বন সম্পর্কে জেনেছিলাম, যেগুলোকে আমরা বলেছি সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন। তো আজকে আমরা জানব এই সম্পৃক্ত হাইড্রোকার্বন প্রস্তুতির বিক্রিয়া এবং তাদের বিভিন্ন ধর্ম সম্পর্কে, বিভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে আজকের ক্লাস শেষে আমরা জানতে পারবো। তো আজকের ক্লাসে আমরা কি আলোচনা করব তাহলে? সম্পৃক্ত হাইড্রোকার্বন। এই সম্পৃক্ত হাইড্রোকার্বন মানেই হচ্ছে কি? অ্যালকেন। তো সম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা ইংরেজিতে জানি স্যাচুরেটেড হাইড্রোকার্বনস নামে, এবং এই সম্পৃক্ত হাইড্রোকার্বনকে কিন্তু আমরা আবার একটি সাধারণ নামে ডাকি। সেই সাধারণ নামকে আমরা আবার কি বলি? অ্যালকেন। আমরা কিন্তু গত ক্লাসে কিছুটা ধারণা পেয়েছিলাম, আজকে আমরা এই অ্যালকেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অ্যালকেনের প্রস্তুতি জানবো, অ্যালকেনের যে ভৌত রাসায়নিক ধর্মগুলো আছে সেই সম্পর্কেও কিন্তু আমরা একটি ধারণা পাবো। তো চলো আমরা আজকের ক্লাসের মূল আলোচনায় চলে যাই। সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের যদি আমি প্রথমে একটু সংজ্ঞা দেখার চেষ্টা করি, বা সংজ্ঞা দিয়ে যদি আমি একটু জানার চেষ্টা করি, তো গত ক্লাসে আমরা কিন্তু জেনে এসেছিলাম যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন থাকে তাদেরকে আমরা কি জেনে এসেছি? সম্পৃক্ত হাইড্রোকার্বন, এবং একটি সাধারণ নামে ডাকতাম তাদেরকে, সেটি হচ্ছে অ্যালকেন। এবং আমরা কিন্তু গত ক্লাসে এটিও জেনে এসেছি যে যদি কোনো একটি হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাদেরকে আমরা আবার কি বলতাম? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন এই যে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এদের মধ্যে যে পার্থক্যগুলো আছে সেগুলো জানার জন্য আগে আমাকে কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বনের বৈশিষ্ট্য অবশ্যই জানতে হবে। পরবর্তী ক্লাসে আমরা ধারাবাহিকভাবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পর্কে জানব। তো আমরা এখানে দুটো উদাহরণ দেখছি, আমি দুটো আণবিক সংকেত লিখেছি। এখন এই যে প্রোপেন এবং পেন্টেন, এগুলোর আমি কি দেখব? এগুলোর একই সাথে আমি গাঠনিক সংকেত দেখার চেষ্টা করব। আমি যদি একটু গাঠনিক সংকেতটা দেখি তাহলে দেখব যে প্রোপেনের যে গাঠনিক সংকেত, সেই প্রোপেনের গাঠনিক সংকেতে আমি আণবিক সংকেত দেখেই কিন্তু বুঝছি কার্বন কয়টি ছিল? 3টি, এবং হাইড্রোজেন ছিল 8টি। তাহলে আমি যদি গাঠনিক সংকেতটা সম্পূর্ণ করি তাহলে দেখব এই যে কার্বন শিকলটা যে আমি পেয়েছি, কার্বন শিকল সম্পর্কে কিন্তু আমরা গত ক্লাসে ধারণা পেয়েছি যে হাইড্রোকার্বন মানে কি? হাইড্রোজেন এবং কার্বনের দ্বারা গঠিত যে যৌগগুলো, সেগুলোতে যে কার্বনের যে চেইনটা থাকে, কার্বনের যে শিকলটা থাকে, সেই কার্বন শিকলে আমি দেখব কার্বন কার্বনের মধ্যে কিন্তু কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, কি আছে? একক বন্ধন আছে। একইভাবে আমি যদি পেন্টেনের কথা বলি তাহলে পেন্টেনে আমি যদি গাঠনিক সংকেতটা একটু দেখার চেষ্টা করি, এখানেও কিন্তু দেখব যে এখানে যে 5টি কার্বন আছে, অর্থাৎ এই যে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আমি কিন্তু বলেই দিচ্ছি এটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। কেন? কারণ তোমরা কিন্তু ইতোমধ্যে বুঝে গেছো এই গাঠনিক সংকেতে কোথাও কিন্তু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দেখা যাচ্ছে না। কোথায়? কার্বন কার্বন বন্ধনের মধ্যে। এই যে আমি যে পেন্টেনের কথা বলছি, এই পেন্টেনের যে গাঠনিক সংকেত, এই গাঠনিক সংকেতে যে কার্বনের যে লম্বা শিকলটা, যেটা আমি বক্স করে দেখিয়েছি, এই কার্বন শিকলে কোথাও কিন্তু কি নাই? কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, কি আছে? একক বন্ধন। সুতরাং আমরা এই দুটো উদাহরণ থেকে কি বুঝতে পারছি যে হাইড্রোকার্বনের যেই গাঠনিক সংকেত বা হাইড্রোকার্বনের গঠনে আমরা দেখলাম যে কার্বন কার্বন যেই বন্ধন আছে, আমার কাছে যে কার্বন শিকলগুলো আছে, এই কার্বন শিকলে কার্বন কার্বন বন্ধনে কি কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, শুধুমাত্র একক বন্ধন বিদ্যমান। সুতরাং আমি যদি দেখি যে আমার কাছে যদি একটি হাইড্রোকার্বন দেওয়া থাকে, এই হাইড্রোকার্বনের গাঠনিক সংকেতে যদি আমি দেখি এই কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, তাহলে তাকে আমরা কি ধরনের হাইড্রোকার্বন বলবো? সম্পৃক্ত হাইড্রোকার্বন, যাদেরকে আমরা একটি সাধারণ নামে ডাকি কি? অ্যালকেন। এখন এই অ্যালকেনকে আমরা আবার প্যারাফিন বলি। কেন? কারণ অ্যালকেনগুলো সাধারণত হয় রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এখন প্যারাফিন যে শব্দটি আমি উচ্চারণ করলাম, এই প্যারাফিন শব্দের অর্থই হচ্ছে আসক্তিহীন। তাও এই যে অ্যালকেন যে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, সহজে অ্যাসিড ক্ষার এদের সাথে যে বিক্রিয়া করতে চায় না, এই কারণেই অ্যালকেনকে আমরা বলি প্যারাফিন। কেন বিক্রিয়া করতে চায় না? এটি হচ্ছে আমাদের প্রশ্ন। এখন
এই যে তোমরা যে গাঠনিক সংকেত দেখলে, দুটো গাঠনিক সংকেত যে আমার দেখার চেষ্টা করলাম, এখানে কার্বন কার্বন বন্ধনে আমার যে একক বন্ধনগুলো আছে, এই একক বন্ধনগুলো ভাঙা খুবই কঠিন। এগুলো তুলনামূলকভাবে শক্তিশালী বন্ধন, যেগুলোকে আমরা আবার বলি সিগমা বন্ধন। কি নাম বলি? সিগমা বন্ধন। তো এই সিগমা বন্ধন বা এই একক বন্ধন ভাঙা কিন্তু তুলনামূলক কি অনেক কঠিন। পক্ষান্তরে আমরা অ্যালকিন এবং অ্যালকাইনের কথা বলেছিলাম, যেখানে কি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে। তো আমি যদি অ্যালকিনের কথা বলি, তাহলে অ্যালকিনের যে দ্বিবন্ধন আছে, সেই দ্বিবন্ধনে কিন্তু আমার একটি সিগমা বন্ধন থাকে আর একটি পাই বন্ধন থাকে। আবার একইভাবে অ্যালকাইনে যেহেতু ত্রিবন্ধন আছে, এখানে দুইটি পাই বন্ধন থাকে এবং একটি সিগমা বন্ধন থাকে। তো এই সিগমা বন্ধন বা পাই বন্ধন এগুলো নিয়ে আমরা উচ্চতর ক্লাসে আলোচনা করব। শুধুমাত্র একটি জিনিস মনে রাখবো, যে এই যে সিগমা বন্ধনগুলো কিন্তু ভাঙা কঠিন। পাই বন্ধনের তুলনায় সিগমা বন্ধনগুলো শক্তিশালী হয় এবং এই পাই বন্ধনগুলো তুলনামূলক দুর্বল প্রকৃতির হয়। তো আমি কি বললাম, যে এই যে অ্যালকেনে বা সম্পৃক্ত হাইড্রোকার্বনে আমার যে একক বন্ধনগুলো আছে, এগুলো কি তুলনামূলকভাবে অনেক শক্তিশালী বন্ধন। এগুলো খুব সহজে ভাঙা যায় না, যার জন্য অ্যালকেন সচরাচর বিক্রিয়া দেয় না, বা তাদেরকে আমরা বলি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এই কথাটি বোঝানোর জন্যই আমরা অ্যালকেনকে আবার আরও একটি নামে ডাকি, সেটি কি বললাম? প্যারাফিন, যার অর্থ হচ্ছে আসক্তিহীন। এখন এই প্রোপেন এবং পেন্টেন, এদের যদি আমি আণবিক সংকেতগুলো দেখি, আমরা কিন্তু একটা সাধারণ ফর্মুলায় চলে আসতে পারি, যে কার্বন সংখ্যা যদি হয় n, তাহলে হাইড্রোজেন সংখ্যা কত হবে? 2n বা 2n প্লাস 2। এটি হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। আমি এখানে n এর মান 1 2 3 4 যাই বসাই না কেন, আমি কিন্তু ভিন্ন ভিন্ন কি পাবো? অ্যালকেন। এখন আমরা অ্যালকেনের নামকরণটা নিয়ে কথা বলবো। অ্যালকেনের নামকরণে আমরা যে নিয়মটা মানার চেষ্টা করি, সেই নিয়মের প্রবর্তক হচ্ছে একটি আন্তর্জাতিক সংস্থা, যাকে আমরা বলি ইউপ্যাক, বা আমি যদি একটু ভেঙে বলি তাহলে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। কি বললাম? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো ইউপ্যাক কিন্তু শুধুমাত্র নামকরণ করে না, বরং পৃথিবীতে ঘটে যাওয়া যে কোনো ধরনের রসায়ন বা রাসায়নিক যে বিজ্ঞান, কেমিক্যাল সায়েন্স সম্পর্কিত যে কোনো বৈশ্বিক ইস্যু নিয়েই এরা কাজ করে। তো এই ইউপ্যাক সম্পর্কে আমরা উচ্চতর ক্লাসে আরো বিস্তারিত জানবো। তো আপাতত আমরা যেটা করব, এই ইউপ্যাকের যে প্রবর্তিত নিয়ম, সেই নিয়ম মোতাবেক আমরা অ্যালকেনের নামকরণটা জানবো। এবং এখানে আমরা আরো একটি জিনিস মনে রাখবো, যে আমরা এখানে যে উদাহরণগুলো দিয়েছিলাম, এগুলো কিন্তু দেখব যে কার্বনের সরল শিকল বিশিষ্ট। এই উদাহরণটা যদি দেখি, এখানে দেখব কি কার্বনের সাথে আরো শাখা আছে। আমরা কিন্তু এই ধরনের যৌগের নামকরণে যাব না, এগুলো নিয়ে আমরা উচ্চতর ক্লাস আলোচনা করব। শুধুমাত্র আমরা আপাতত কি করব, এই যে সরল শিকল বিশিষ্ট যে অ্যালকেনগুলো আছে তাদের নামকরণ জানব। তাহলে আমরা নামকরণটা কিভাবে করি? আমরা বাংলায় এককে যেমন বলি প্রথম, দুই সংখ্যাটাকে যেমন যদি শব্দ দিয়ে প্রকাশ করতে চাই তাহলে বলি কি দ্বিতীয়, তিন একে যদি আমি কোনো শব্দ দিয়ে মানে সংখ্যাসূচক যে শব্দ তাকে আমরা কি বলি তৃতীয়। ঠিক একইভাবে গ্রিক সংখ্যাসূচক শব্দ আছে 1 2 3 4 5 এগুলোর জন্য। তো আমরা মনে রাখবো যে আমি যদি এখানে n এর মান বসাই 1, তাহলে আমি পাবো হচ্ছে গ্রিক সংখ্যাসূচক শব্দ হচ্ছে মিথ। তার সাথে অ্যালকেনের অ্যান, অ্যালকেনকে যদি আমি ইংরেজিতে লিখি তাহলে শেষ তিনটি অক্ষর ANE অ্যাড করলে কি হয়? অ্যান। তাহলে যদি আমি এখানে বসাই 1, n এর মান যদি বসাই 1, তাহলে পাবো হচ্ছে H4। খুব সহজ। কি CH4 মানে কি? কি নাম হলো সেটাই আমরা একটু দেখার চেষ্টা করব। নামটা আমরা সবাই ইতোমধ্যেই বুঝতে পেরেছি, তাও আমরা একটু দেখি যে কিভাবে আসলো। যেহেতু কার্বন এখানে আছে একটি, তাই ওই যে গ্রিক সংখ্যাসূচক শব্দ নিব এবং সেটি হবে মিথ, এবং তার সাথে আমি অ্যালকেনের যে অ্যান এটি যুক্ত করে দিব। তাহলে মিথ যোগ অ্যান কি হবে? মিথেন। তাহলে আমরা অ্যালকেন যে একটি কার্যকরী মূলক বা যে সমগোত্রীয় শ্রেণী নিয়ে আমরা গত ক্লাসে পড়েছি, তো এই অ্যালকেন এর প্রথম সদস্য হবে কে? মিথেন। একইভাবে আমরা যদি এখানে n এর মান বসাই 2, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো C2H6। তো এই C2H6 আমরা এই তালিকাটা একটু আমাদের বইতে আছে, আমরা এই তালিকাটা একটু অবশ্যই ভালোভাবে মনে রাখবো। আমরা যদি দেখি যে n এর মান যদি আমরা বসাই 2, তাহলে আমরা যে সংকেতটা পাচ্ছি আণবিক সংকেত সেটি হচ্ছে C2H6। এখানে আমরা দেখব যে কার্বন সংখ্যা যেহেতু 2, তাই নামের শুরুতে গ্রিক সংখ্যাসূচক শব্দ বসবে ইথ এবং এর সাথে শেষে কে যুক্ত হবে? n। তাহলে নামটা কি হবে? ইথেন।
এভাবে আমরা চেষ্টা করব অ্যালকেনের যে প্রথম 10টি সদস্য আছে তাদের নাম মনে রাখা। আমরা কি পাচ্ছি? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, প্যান্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন, ননেন এবং ডেকেন। তো আমরা এই তালিকাটি আমাদের বইতেও পাবো এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি। এভাবে কিন্তু খুব সুন্দর করে আমরা এই নামগুলো মনে রাখবো। এবার আমরা আরেকটি মজার জিনিস দেখব, সেটি হচ্ছে অ্যালকাইল গ্রুপ। তো এই অ্যালকাইল গ্রুপ বা বাংলায় আমরা বলি অ্যালকাইল মূলক, এটি কোথা থেকে আসে? আমরা যদি অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন সরিয়ে ফেলি, মানে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণের ফলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকেই আমরা বলছি অ্যালকাইল মূলক। কি বললাম? আমি যদি উদাহরণ দিয়ে দেখি, যেমন আমার কাছে আছে একটি মিথেন, সে কিন্তু অ্যালকেনের প্রথম সদস্য, একটু আগে কিন্তু আমরা জেনে এসেছি। তো এই মিথেন থেকে যদি আমি একটি হাইড্রোজেন পরমাণু সরিয়ে ফেলি, একটি হাইড্রোজেন পরমাণুর অপসারণ করি, আমি ধরলাম এই হাইড্রোজেনকে আমি সরিয়ে ফেললাম, তাহলে এখন দেখতে কি দেখা যাচ্ছে? কার্বনের একটি হাত ফাঁকা। তাহলে এই যে কার্বনের একটি হাত ফাঁকা, এই অবস্থাটাকে, এই যে CH3 এবং একটি কার্বনের একটি হাত ফাঁকা, এই অংশটুকুকে বা এটাকে আমরা কি বলছি? একযোজী মূলক। এবং এটাকে আমরা একটি সাধারণ নামে ডাকি, সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। এর মানে আমরা যদি এখানে যেমন মিথেনের উদাহরণ দিয়েছি, আমরা অন্যান্য অ্যালকেন নিয়ে যদি উদাহরণ দেই তাহলে কিন্তু যেমন ইথেনের কথা বললে পাবো ইথাইল, প্রোপেন থেকে পাবো প্রোপাইল। তাহলে আমরা কি অ্যালকাইল মূলকের সংজ্ঞাটা বুঝতে পারলাম যে অ্যালকেন থেকে আমি যদি একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করি তাহলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকেই আমরা বলছি অ্যালকাইল মূলক। এবং এই অ্যালকাইল মূলককে আমরা একটি সাধারণ সংকেত R দিয়ে প্রকাশ করি। অর্থাৎ আমি কিন্তু মিথেনকে এইভাবে প্রকাশ করতে পারি যে R বন্ড H, কারণ এই CH3 পুরোটা মানে কি? অ্যালকাইল মূলক। সেই অ্যালকাইল মূলককে আমি আবার কি R দিয়ে প্রকাশ করছি। সুতরাং আমি কিন্তু বলতে পারি যে R বন্ড হাইড্রোজেন, এটাকে মিথেনকে প্রকাশ করার এটি কি আরেকটি উপায়। আমরা যে কোনো অ্যালকেনকেই কিন্তু চাইলে এইভাবে প্রকাশ করতে পারি। মিথেনের বেলায় আমরা কি করেছিলাম? আমরা মিথ কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আমরা নামকরণ করেছি এবং গ্রিক সংখ্যাসূচক শব্দ ব্যবহার করেছি। কার্বন যখন হয় একটি তখন আমরা ব্যবহার করেছিলাম মিথ, এবং অ্যালকেনের নামকরণের সময় আমরা শেষে যুক্ত করেছিলাম অ্যান। তো এই অ্যালকেন থেকে যখন আমি একটি হাইড্রোজেন সরিয়ে ফেলছি, ঠিক তেমনি নামকরণের বেলায়ও আমি মিথেন ওই শেষের অ্যানটা সরিয়ে ফেলবো। কাকে যুক্ত করব? আইল। তাহলে কি পাবো? মিথ যোগ আইল মানে কি? মিথাইল। তাহলে আমি মিথাইল মূলক পেলাম। একইভাবে কার্বন যখন দুটো, তখন আমরা দেখছি এই যে কার্বনের যে শিকল, সেখান থেকে আমরা এই কার্বনের একটি হাইড্রোজেন সরিয়ে ফেলছি। তাহলে আমি কি পাচ্ছি? C2H5, একটি হাত কিন্তু কার্বনের ফাঁকা থাকছে। তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলবো ইথেনের শেষে যে অ্যান যুক্ত করেছিলাম, ইথেন নামকরণের সময় শেষে যে অ্যান যুক্ত করেছিলাম সেই অ্যানটা বাদ দিয়ে আমি শেষে কাকে যুক্ত করব? আইল। তাহলে কি পাচ্ছি? ইথাইল। এর মানে আমরা পেলাম ইথাইল মূলক। এভাবে কিন্তু আমরা বাকি যে অ্যালকেনগুলো শিখেছি প্রত্যেকটি অ্যালকেনের জন্য আমি দেখব যে তাদের সংকেত থেকে বা এই অ্যালকেনগুলো থেকে যদি আমি একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করি তাহলে কি পাবো? অ্যালকাইল মূলক পাবো। এই পর্যায়ে আমরা জানবো অ্যালকেনের প্রস্তুত প্রণালী। আমরা 4টি বিক্রিয়া দেখব। এই 4টি বিক্রিয়া থেকে দেখার চেষ্টা করব যে অ্যালকেনকে কিভাবে প্রস্তুত করা যায়। তো প্রথম যে বিক্রিয়াটি দেখব সেটি হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেনের। আমরা খেয়াল রাখবো যে এই ধরনের বিক্রিয়া যখন লিখব অবশ্যই চেষ্টা করব যে রাসায়নিক যে সমীকরণটা লিখেছি সেগুলো যেন সমতা সাধন করা হয়। আচ্ছা, এখন এই কার্বন ডাই অক্সাইডের সাথে যদি আমি হাইড্রোজেনের বিক্রিয়াটা দেখি তাহলে আমরা দেখব যেখানে উৎপন্ন হচ্ছে মিথেন এবং কি পানি। এই বিক্রিয়াটি সম্পন্ন হওয়ার পেছনে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ জিনিস দায়ী। একটি হচ্ছে প্রভাবক। আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখব যে তীর চিহ্নের উপরে আমি কি লিখেছি? Ni। এই Niটি একটি মৌলের প্রতীক। তোমরা বুঝতে পারছো এটি হচ্ছে নিকেল ধাতুর প্রতীক। এখন এই যে নিকেল, সে কিন্তু প্রভাবক। প্রভাবক সম্পর্কে হয়তো আমরা সবাই কম বেশি জানি, আমি তারপর একটু বলে দিতে চাই। এই প্রভাবক কিন্তু বিক্রিয়ায় সরাসরি অংশ নেয় না, বরং এই যে প্রভাবক বা এই যে পদার্থটি, এর উপস্থিতির কারণে কিন্তু বিক্রিয়ার গতি হ্রাস বৃদ্ধি হয় বা বিক্রিয়ার যে হার সেটি কিন্তু কি ত্বরান্বিত হয়। এখন এই যে নিকেল প্রভাবকের কারণে যে বিক্রিয়ার হার যে ত্বরান্বিত হচ্ছে বা বিক্রিয়ার হারের উপর যে সে প্রভাব রাখছে, এই জন্যই আমরা একে বলছি কি প্রভাবক। এই নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু
কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? মিথেন এবং পানি। আমাদের প্রধান উৎপাদ কোনটি? মিথেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে এই তাপমাত্রা, 250°C তাপমাত্রা। এটি আমরা মনে রাখবো। যদি তাপমাত্রা না মনে থাকে তাহলে চেষ্টা করবো যে এখানে একটি ডেল্টা সাইন দিয়ে দেওয়ার, যাতে আমি বুঝাই যে হ্যাঁ এখানে আমি কি তাপ দিতে হবে বা তাপ প্রয়োগ করা হয়েছে। একইভাবে আমরা আরো দুটো বিক্রিয়া দেখব। এই দুটো বিক্রিয়া আমরা একই সাথে প্যারালালি একটু দেখার চেষ্টা করি, এবং একটা জিনিস মনে রাখবো যে এই দুটো বিক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু কে ব্যবহার হয়েছে প্রভাবক হিসেবে? নিকেল ধাতু। এবং এই দুটো বিক্রিয়ার ক্ষেত্রেই আমরা দেখব যে আমাদের তাপমাত্রার যে সীমা সেটি কি 180°C থেকে 200°C মধ্যে। এই দুটো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা একটি জিনিস মনে রাখবো, সেটি হচ্ছে সংযোজন বিক্রিয়ায় পাই বন্ধন ভাঙে এবং দুটি সিগমা বন্ধন তৈরি হয়। আমরা আরো সহজভাবে বলতে পারি যে সংযোজন বিক্রিয়ায় যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে সেগুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে কি দুইটি একক বন্ধন তৈরি হয়। অর্থাৎ আমি যদি এই ইথিনের কথা চিন্তা করি, ইথিনে কি আছে? যেহেতু দ্বিবন্ধন আছে, আমি ক্লাসের শুরুতেই বলেছি দ্বিবন্ধন থাকা মানেই কি এখানে কে কে আছে? সিগমা বন্ধন এবং পাই বন্ধন। তো সিগমা বন্ধন সেটি তো শক্তিশালী বন্ধন, বরং পাই বন্ধন দুর্বল। তো সেই পাই বন্ধনটি ভেঙে যাবে, অর্থাৎ যে দ্বিবন্ধন আছে সেই দ্বিবন্ধন ভেঙে যাবে। আমি বলেছি দ্বিবন্ধন থাকলে সেই দ্বিবন্ধন ভেঙে দুইটি একক বন্ধন তৈরি হবে। কিভাবে সেটি আমরা একটু দেখার চেষ্টা করি। যদি আমরা ইথিনকে এই পাশে আবারও লিখি, আমি গাঠনিক সংকেতটা যদি দেখি, তাহলে দেখব দুইটি কার্বনের জন্যই কিন্তু আমার হাত 4টি পূরণ হয়েছে। এই কার্বনেও কি 1 2 3 4 4টি হাত পূরণ হয়েছে। একইভাবে এই কার্বনেও 4টি হাত পূরণ আছে। এখন এই হাইড্রোজেন তো আমি যোগ করছি, এর মানে কি এটি একটি সংযোজন বিক্রিয়া না? তাহলে এই সংযোজন বিক্রিয়ায় যদি আমি দেখি এই দ্বিবন্ধনটা যদি ভেঙে যায়, এই দ্বিবন্ধনটা ভেঙে আমার দুইটি একক বন্ধন তৈরি হবে। তাহলে এই একক বন্ধনে কারা আসবে? কাকে যোগ করছি আমি এখানে? হাইড্রোজেনকে। এবং হাইড্রোজেনের পরমাণু কি তারা কি একযোজী না? তাদের যোজনী এক না? তাহলে এই যে দুটো হাইড্রোজেনের একটি হাইড্রোজেন এখানে বসলো, তাহলে হাইড্রোজেনের যোজনী এক সম্পূর্ণ হলো। আবার এই কার্বনেরও কি 4টা হাত পূরণ হয়ে গেল। একইভাবে বাকি যে কার্বনটি আছে ওই কার্বনের যে ফাঁকা হাত কে বসবে? এই যে আরেকটি হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটি এখানে গিয়ে বসলো। তাহলে আমি কি পাচ্ছি? কার্বন কার্বন বন্ধনে কি এখন কোনো দ্বিবন্ধন আছে? নাই। কে আছে? একক বন্ধন। অর্থাৎ আমি কি পেয়ে গেলাম? সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন। যেহেতু কার্বন সংখ্যা এখানে 2টি, অর্থাৎ আমি কি পেয়েছি? ইথেন পেয়েছি। সুতরাং আমি কিন্তু অ্যালকিন থেকে অ্যালকেন বানিয়ে ফেললাম। প্রশ্ন এভাবে আসতে পারে যে দ্বিবন্ধন বিশিষ্ট একটি যৌগ থেকে একক বন্ধন বিশিষ্ট একটি হাইড্রোকার্বন বানাও। সেক্ষেত্রে কিন্তু আমরা এই বিক্রিয়াটি দিয়ে আমরা কিন্তু উত্তর করতে পারবো। একইভাবে আমরা এখানে দেখব যে এখানে কি আছে? ত্রিবন্ধন, অর্থাৎ একটি সিগমা বন্ধন, দুইটি পাই বন্ধন। অর্থাৎ সিগমা বন্ধন যেহেতু শক্তিশালী, পাই বন্ধন যেহেতু দুর্বল, কারা ভেঙে যাবে? পাই বন্ধন ভেঙে যাবে। অর্থাৎ এখানে যে একক বন্ধন আছে সেই একক বন্ধনটা থাকবে, এবং আমার যে ত্রিবন্ধন, এই ত্রিবন্ধনগুলো ভেঙে যাবে। আমার যদি প্রথমে যদি একটি বন্ধন ভাঙে, তাহলে সেই একটি বন্ধনের জন্য আরো দুটো বন্ধন তৈরি হলো। কারণ কি? কারণ কার্বনের হাত তো 4টি পূরণ হতে হবে। একইভাবে কার্বনের যদি আরেকটি বন্ধন ভেঙে যায়, তাহলে এখানেও কি আরো দুটো একক বন্ধন তৈরি হচ্ছে। অর্থাৎ আমার যেই দ্বিবন্ধন ছিল বা ত্রিবন্ধন ছিল, যখনই আমি সংযোজন বিক্রিয়ার কথা বলবো, এই ত্রিবন্ধন ভেঙে তখন কি একক বন্ধনে পরিণত হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কারা বসবে? এখানেও হাইড্রোজেন বসছে। অর্থাৎ এখানেও আমি কি পাচ্ছি? এখানেও পাচ্ছি ইথেন। অর্থাৎ অ্যালকাইন থেকে বা ত্রিবন্ধন বিশিষ্ট একটি হাইড্রোকার্বন থেকে আমি কিন্তু একক বন্ধন বিশিষ্ট একটি হাইড্রোকার্বন বানিয়ে ফেললাম। তো এইভাবে আমরা অ্যালকেনের প্রস্তুত প্রণালীও শিখলাম, আবার রূপান্তর করাও কিন্তু শিখলাম। যে অ্যালকাইন থেকে অ্যালকেন, যদি আমাকে প্রশ্ন করে যে অ্যালকাইন থেকে অ্যালকেন বানাও, আমি কিন্তু সেটিরই উত্তর করতে পারবো। অ্যালকেনের প্রস্তুত প্রণালীর আমরা যে সর্বশেষ বিক্রিয়াটি দেখব সেটি হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই বিক্রিয়াতে আমরা দেখব যে সোডিয়াম ইথানয়েডকে আমরা বিক্রিয়া দেব সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, এবং অবশ্যই এই বিক্রিয়াটি যখন আমরা করাবো তখন আমাদেরকে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এই ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে উত্তম শুষ্কীকারক হিসেবে কাজ করে। কি বললাম? উত্তম শুষ্কীকারক। এই ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে যদি আমরা সোডিয়াম ইথানয়েডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেই, তাহলে আমরা পাবো হচ্ছে মিথেন এবং সোডিয়াম কার্বনেট। এটিকে আমরা এভাবে মনে রাখতে পারি যে আমি যে বক্স করে অংশটুকু রেখেছি, এই অংশটুকুকে আমরা একসাথে জোড়া লাগিয়ে দিব। অর্থাৎ সোডিয়াম কয়টি আছে? 2টি। তাহলে আমি লিখে ফেললাম। একই সাথে এখানে কার্বন একটি লিখলাম। অক্সিজেন কয়টি? 3টি। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? সোডিয়াম কার্বনেট পেয়ে গেলাম। বাকি যা থাকে আমি সেটাকে জোড়া লাগিয়ে দেব। অর্থাৎ এখান থেকে CH3 আর এখান থেকে কে? হাইড্রোজেন। আমি কি পেয়ে যাচ্ছি? R বন্ড H বা CH3 বন্ড H, অর্থাৎ কি CH4 বা মিথেন। অর্থাৎ আমি কিন্তু অ্যালকেন পেয়ে গেলাম।
তো এভাবে আমরা কিন্তু মনে রাখতে পারি অ্যালকেন প্রস্তুতির এই 4টি বিক্রিয়া আমরা খুব যত্ন সহকারে পড়ব। এ পর্যায়ে আমরা আলোচনা করব অ্যালকেনের ধর্ম নিয়ে। তো ধর্ম নিয়ে কথা বলতে গেলে আমরা শুরুতে আলোচনা করব ভৌত ধর্ম নিয়ে এবং এরপরে আমরা কথা বলবো রাসায়নিক ধর্ম নিয়ে। তো ভৌত ধর্মের অধীনে আমরা যে বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো, যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বা তাদের ভৌত অবস্থা নিয়ে। আমরা মনে রাখবো যে যেই সকল অ্যালকেনে কার্বন সংখ্যা হচ্ছে 1টি থেকে 4টি থাকে তাদেরকে আমরা গ্যাসীয় অবস্থায় পাই, সাধারণত তাদের ভৌত অবস্থা হচ্ছে গ্যাসীয়। এবং যদি কার্বন সংখ্যা 5 থেকে 15 হয় তাহলে তাদেরকে আমরা তরল অবস্থায় পাই, এবং যদি কার্বন সংখ্যা যদি 16-র বেশি হয় তাহলে তাদের ভৌত অবস্থা কিন্তু হয় কি কঠিন। এবং একইভাবে তাদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কও কিন্তু পরিবর্তিত হয়। যেমন আমি যদি C1 থেকে C4 বিশিষ্ট যে হাইড্রোকার্বনগুলো আছে তাদের কথা বলি, তাহলে তাদের স্ফুটনাঙ্ক কিন্তু কক্ষ তাপমাত্রার নিচে। আবার আমি যদি C5 যেমন পেন্টেনের কথা বলি, তার স্ফুটনাঙ্ক কিন্তু 36.1 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই শ্রেণীতে যারা আছে তাদের স্ফুটনাঙ্ক কিন্তু কি আবার কক্ষ তাপমাত্রার উপরে। তো এইভাবে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বা তাদের যে ভৌত অবস্থা এগুলো কিন্তু পরিবর্তিত হয়। এ পর্যায়ে আমরা আলোচনা করব অ্যালকেনের রাসায়নিক ধর্ম নিয়ে। যদিও আমরা ক্লাসের শুরুতে বলেছি যে অ্যালকেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, অর্থাৎ এরা অ্যাসিড, ক্ষার বা জারক বিজারকের সাথে সচরাচর বিক্রিয়া দেখায় না। তারপরও কিছু ভিন্ন ধর্মী বিক্রিয়া আছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো শুরুতে আমরা কথা বলবো ক্লোরিনেশন বিক্রিয়া। ক্লোরিনেশন বিক্রিয়া মানে হচ্ছে ক্লোরিন সংযোজন, এটাকে আমরা আরেকটি নামে ডাকি, সেটি হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া। তো এই ক্লোরিনেশন বিক্রিয়ায় আমরা একটি জিনিস মনে রাখবো, এই বিক্রিয়াটি যদি আমরা করতে চাই তাহলে কিন্তু অতি বেগুনি রশ্মি বা অতি বেগুনি আলো, ইংরেজিতে যাকে আমরা বলি আল্ট্রাভায়োলেট রে, বাংলায় অতি বেগুনি রশ্মি, এর উপস্থিতি কিন্তু নিশ্চিত করতে হবে। এবং এই অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে আমি যদি অ্যালকেনের বা এই মিথেনের মধ্যে যদি ক্লোরিন গ্যাস চালনা করি তাহলে কিন্তু ক্লোরিন পরমাণু প্রতিনিয়ত এই মিথেনের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। এবং অতি বেগুনি রশ্মি যদি উপস্থিত থাকে তাহলে কিন্তু এই হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপন হতে থাকে। তাহলে এই যে ধারাটি যে মেইনটেইন হয়, এই ধারা রক্ষা হয় বলেই এই বিক্রিয়াকে আমরা আরো একটি নামে ডাকি, সেটি হচ্ছে চেইন রিঅ্যাকশন বা বাংলায় আমরা বলি চেইন বিক্রিয়া। তাহলে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমরা দেখছি যে আল্ট্রাভায়োলেট রের উপস্থিতিতে আমরা মিথেনে ক্লোরিন চালনা করলাম। তাহলে এই যে ক্লোরিন, এই হাইড্রোজেন এবং ক্লোরিন আমি যে বক্স করে দেখিয়েছি, এদেরকে যদি আমি একসাথে করে দিই তাহলে আমি কি পাচ্ছি HCl বা হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে কার্বনের যে একটি ফাঁকা হাত হয়ে গেল, এই হাতে কে বসবে? এই ক্লোরিন। অর্থাৎ আমার মিথেনে যে হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেনকে একটি ক্লোরিন প্রতিস্থাপন করলো। আমি যদি আল্ট্রাভায়োলেট রে সরিয়ে না ফেলি তাহলে এই প্রতিস্থাপন কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকবে। এই জন্যই আমরা একে বলি চেইন রিঅ্যাকশন। তাহলে আমরা দেখব যে পাচ্ছি CH3Cl, যাকে আমরা বলি, যেহেতু ক্লোরিন একটি এই জন্য আমরা বলি মনোক্লোরোমিথেন। এখন যেহেতু একটি ক্লোরিন এই জন্য মনো বলতে হয় না, আমরা শুধু ক্লোরোমিথেন নামে ডাকি। এবং এটিকে আমরা আরো একটি নামে জানি, সেটি হচ্ছে মিথাইল ক্লোরাইড। আমরা কিন্তু একটু আগে শিখে এসেছি অ্যালকাইল মূলক নিয়ে। তো এই R বন্ড Cl বা CH3Cl, এটাকে আমরা বলি মিথাইল ক্লোরাইড। একটি জিনিসের যতগুলো নাম থাকবে আমরা কিন্তু সবগুলো নাম মনে রাখার চেষ্টা করব। এই মিথাইল ক্লোরাইডে আমি যদি আল্ট্রাভায়োলেট রশ্মি আমি কিন্তু সরিয়ে ফেলি নাই, আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে যদি আমি ক্লোরিন কন্টিনিউয়াস চালনা করতে থাকি তাহলে আমি কি দেখব যে আবার কি হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হবে। সেক্ষেত্রে আমি যে বক্সটি দেখছি এই বক্স অনুযায়ী আমি কি পাবো? HCl পাবো। এবং একই সাথে এই যে ক্লোরিন পরমাণু, এই ক্লোরিন কিন্তু আমার এই কার্বনের ফাঁকা হাতে বসে গেল, অর্থাৎ কি ক্লোরিন দ্বারা আরো একটি হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হলো। তাহলে এক্ষেত্রে যেহেতু ক্লোরিন হয়ে যাচ্ছে দুইটি, আমি একে নাম দিচ্ছি কি ডাইক্লোরোমিথেন। তাহলে পরবর্তী ধাপে কি হবে? আমি যদি আল্ট্রাভায়োলেট রে উপস্থিতি নিশ্চিত করি তাহলে দেখব আবারও এই হাইড্রোজেন কি হচ্ছে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন হচ্ছে, আমি পাচ্ছি ট্রাইক্লোরোমিথেন। সর্বশেষ ধাপে আমি দেখব যে শেষ যে হাইড্রোজেনটি আছে সেটিও কিন্তু ক্লোরিন পরমাণু দ্বারা কি হয়ে যাচ্ছে প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে। তাহলে আমি সর্বশেষ কি পাচ্ছি? কার্বনের 4 হাতে শুরুতে কারা ছিল? হাইড্রোজেন। 4টি হাইড্রোজেনই প্রতিস্থাপন হয়েছে ক্লোরিন দ্বারা। তাহলে আমি সর্বশেষে পাচ্ছি হচ্ছে CCl4, যাকে আমরা বলছি কার্বন টেট্রাক্লোরাইড। একে আমরা আরো একটি নামে ডাকি, সেটি হচ্ছে পাইরিন। এতক্ষণ আমরা যে ধারা রক্ষা করছিলাম ক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, তাহলে এরই ধারাবাহিকতায় আমরা একে আরো একটি নামে ডাকি, সেটা হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। টেট্রা মানে হচ্ছে 4, যেহেতু কার্বনের 4 হাতে 4টি ক্লোরিন পরমাণু আছে তাই আমরা একে ডাকি টেট্রাক্লোরোমিথেন নামে। অ্যালকেন এর আরেকটি বিক্রিয়া দেখছি। তো অ্যালকেনের জন্য আমরা মিথেনকেই উদাহরণ হিসেবে নিচ্ছি।
এই মিথেন যদি বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে আমরা দেখব উৎপন্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং পানি, এবং একই সাথে আমরা দেখব যে তাপ শক্তি পাই, এবং এই তাপ শক্তি কিন্তু আমরা রান্নাবান্নার কাজে ব্যবহার করে থাকি। সুতরাং আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাস থেকে আমরা জানলাম সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেন নিয়ে, এবং এই সম্পৃক্ত হাইড্রোকার্বনের অধীনে অর্থাৎ অ্যালকেন নিয়ে আমরা যখন কথা বলেছি আমরা এর ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে জেনেছি। একই সাথে আমরা অ্যালকেন এর প্রস্তুত প্রণালী 4টি বিক্রিয়ার মাধ্যমে দেখেছি। এ পর্যায়ে তোমাদের জন্য কিছু বাড়ি কাজ দেয়া থাকবে। তোমাদের জন্য আজকের বাড়ি কাজের প্রথম যে প্রশ্নটি হচ্ছে, দ্বিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন থেকে একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন তৈরির বিক্রিয়া দেখাও। তোমাদের জন্য দ্বিতীয় যে বাড়ি কাজটি থাকছে সেটি হচ্ছে অতি বেগুনি আলোর অনুপস্থিতিতে অ্যালকেনের ক্লোরিনেশন বিক্রিয়া দেখাও। আমি বিশ্বাস করি পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে তোমরা এই বাড়ির কাজগুলো সমাধান করবে, এবং স্কুল খোলার পর অবশ্যই তোমরা তা তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে, যা ধারাবাহিক মূল্যায়নের সাথে যুক্ত হবে। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমরা যদি আজকের ক্লাসটি পুনরায় দেখতে চাও তাহলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল এর অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।